হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক নিয়ে মোহাম্মদ সেলিম বলেন, কথা বলা মানেই জোট নয়, আগে বুঝে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা সবার সঙ্গে আলোচনা চান, জোট নিয়ে কংগ্রেস সভাপতি সিদ্ধান্তহীনতা নিয়ে সরব হলেন। কথা বলা মানেই সব নয়। অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেন। সেলফি তোলা মানেই প্রেম নয়। আমি প্রথমে চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর দলে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে। সবই তলিয়ে নিয়ে হয়, বাজিয়ে নিতে হয়। বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করেছে। আমরা সব মানুষকে একাট্টা করছি। আমরা বলছি মন্দির মসজিদ বলো না, কাজের কথা বলো, শিক্ষার কথা বলো। সিপিআইএমের বৈঠক হয় আলিমুদ্দিন দপ্তরে। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি, এগুলো সব আলিমুদ্দিনে হয়, বা অন্য রাজনৈতিক দল যদি থাকে তাদের সঙ্গে কথা বলা হয়। আমরা সেই পর্যায়ে আছি। বামফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চলছে, সেটা দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা আগে থেকেই বলে দিয়েছি, আগে বামফ্রন্ট, তারপর অনেক বামপন্থী দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, যারা বামফ্রন্টের মধ্যে নেই। তারা বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য একাট্টা হচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। প্রথমত আমাদের বৈঠক হয় আমাদের পার্টির দপ্তরে 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি, এগুলো সব আলিমুদ্দিন স্ট্রিটে হয়, বা অন্য রাজনৈতিক দল যদি কেরম থাকে তাদের সঙ্গে কথা বলা হয়। আমরা সে পর্যায়ে আছি। এজন্যই বামফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে এবং দু একদিনের মধ্যে সেটা শেষ হবে। আমরা আগে থেকেই বলে দিয়েছি, আগে বামফ্রন্ট, তারপরে অনেক বামপন্থী দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে যারা বামফ্রন্টের মধ্যে নেই, কিন্তু এখন বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য তারা একাট্টা হচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। তাদের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেলে, বাম কনসলিডেশন হয়ে গেলে রাজ্যে, তার ভিত্তিতে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে, শেষ পর্যন্ত থাকবে এবং মানুষের কথা, কাজের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, পরিবহনের কথা, রোজগারের কথা, 100 দিনের কাজের কথা, আবাসের কথা, ফসলের দামের কথা, সারের কালোবাজারের বিরুদ্ধে কথা বলবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবার সবার হচ্ছে, কালকে রাত্রি থেকে দেখলাম হঠাৎ মিডিয়া জেগেছে, যারা প্রত্যেকটা ভোট, 21-এর ভোটে এবং 24-এর ভোটের আগে আমরা দেখেছি জানুয়ারি মাস থেকে মোটামুটি মিডিয়াগুলো সিপিআইএমকে বয়কট করে দেয়। লাল ঝান্ডা যে আছে, সিপিআইএম যে আছে, তারা যে লড়ছে, মাঠে ময়দানে আছে, এ খবর থাকে না। ওই টেলিভিশন চ্যানেলকে এরকম ভাগ করে দেয়, একদিকে মোদি আর একদিকে মমতা, তারপরে ব্যাপক কুস্তি দেখায়। এইবারে সেই বাইনারি ভাঙছি আমরা, বাংলার মানুষই ভাঙছেন। কারণ এই সিবিআই দপ্তরে গিয়ে মমতা যেভাবে ফাইল নিয়ে আসলেন এবং সিবিআই যেভাবে চুপ থাকলো, ওই প্রতীক জেনের দপ্তরে গিয়ে যেভাবে ভাইপোর কয়লা পাচার, বালি পাচারের কাণ্ডে বিজেপি শেল্টার দিচ্ছে তাদেরকে, যেভাবে মমতা এখন দিল্লিতে গিয়ে আবার আলাপ আলোচনা করবেন এই এসআইআর নিয়ে যা হচ্ছে, যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেখানে মানুষ এখন কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধছে। সিপিআইএম প্রথম থেকে বলেছে, আমাদের পার্টির কর্মসূচি এটাই, যে যেভাবে ফাঁসির শক্তি বাড়ছে তার বিরুদ্ধে বৃহত্তম ঐক্য আমরা গড়ে তুলব। এটার ব্যাপারে যে যারা পরিবেশ নিয়ে কাজ করে, যারা বিভিন্ন সামাজিক গোষ্ঠী নিয়ে কাজ করে, যারা নদী নিয়ে কাজ করে, তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং এটা ঘোষিত। পার্টি রাজ্য সম্মেলন ডানকুনিতে হয়েছিল, সেখান থেকে আমরা বলেছিলাম বিজেপি তৃণমূল বিরোধী যারাই অবস্থান নেবে তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। এবার সবাই চটজলদি সমাধান চায়, কথা বলা মানেই সব নয়। অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেয়, তার মানে কিন্তু প্রেম করছে না, তার মানে বিয়ে করছে না। কোনো পাগলেরও মনে করে বোধহয় যেই সেলফি তুললো বোধহয় আমার প্রেমে পড়ে গেছে। সিপিআইএম এটা মনে করে না। সিপিআইএমের জোট, সমঝোতা, আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত হয়ে তার উপর তৈরি হয়। এতদিনের বামফ্রন্ট, 34 বছর বামফ্রন্ট সরকার চালিয়েছি আমরা, এতদিন আমরা ভোট লড়ছি, তাও তাদের মধ্যে আসন সমঝোতায় এখন আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি 4 দফা করে বৈঠক করেছি, কারণ কোনো যাতে ভুল বোঝাবুঝি না থাকে, সবাই ঐক্যবদ্ধ করতে পারে। তাহলে বামফ্রন্টের মধ্যে একটা ফ্রন্ট আছে, তার মধ্যে আসন সমঝোতা যদি 4 দফা আলোচনা করতে হয়, তারপরে বামফ্রন্টের বাইরে যারা আছে, সিপিআইএমএল, আইএসএফ, তাদের সঙ্গে আমরা কথা বলছি। 1 দফা 2 দফা আলোচনা হয়েছে, আরও কয়েক দফা আলোচনা হবে, তারপর আসন সমঝোতা হবে। সুতরাং কেউ যদি মনে করে হঠাৎ করে কোথাও রাস্তায় দেখা হলো আর সেখানে দাঁড়িয়ে আসন সমঝোতা জোট হয়ে যাচ্ছে, তারা হয় রাজনীতি বোঝে না, আর তা নাহলে তারা বিজেপি তৃণমূল ওই ইন্ডিয়া ব্লক তৈরি করার সময় যেরকম মিডিয়াতে হইচই করেছিল, গেল রব তোলে,
যারা সিপিএমকে দু চোখে দেখতে পারে না, তাদের হচ্ছে এখন অনেক চিন্তা, কারণ তারা মনে করলো সিপিএম এক ঘরে থাকবে। এখন পশ্চিমবঙ্গে কেউ যদি রাজনীতি করতে চায়, সিপিআইএমকে হিসেবে বাইরে রেখে কোনো রাজনীতি করতে পারবে না। আর সিপিআইএমকে রাজ্য সম্পাদক হিসেবে বুঝতে হবে, যারাই রাজনীতি করছে কে কি করছে, কার পেছনে কি আছে, কোন কলকব্জা আছে, সেটা আমাদের বুঝে নিতে হয়। হুমায়ুন কবির কে সেকুলার মনে করছেন আপনারা? আমি সার্টিফিকেট দিয়েছি, কেউ সার্টিফিকেট দেবে? এটা ভালো লাগলো যে মোহাম্মদ সেলিম যদি কারোর সঙ্গে কথা বলে তাহলে সে রাতারাতি সেকুলার হয়ে যায়, এই বিশ্বাস আপনাদের আছে। এটা আমরা বলে নয়, 100 বছর ধরে কমিউনিস্ট পার্টি এই রাজ্যে, এই দেশে যে রাজনীতি করেছে, এটা তার ফসল। আমাদের পূর্বসূরি এটা বুঝিয়ে দিয়ে গেছেন। কিন্তু এটা আমি যাই, তোমাদের সঙ্গে যে কথা বলছি, তোমাদের সবাই সৎ সাংবাদিক বলতে পারবে? কেউ এখন যে ছবি তুলে বলে মোহাম্মদ সেলিম কথা বলছিলেন পান্ডুয়াতে সাংবাদিকের সঙ্গে, তারা সব সৎ সাংবাদিক ছিল। আর অনেক সময় ফেক সাংবাদিকও থাকে, ফেক সিবিআই অফিসার থাকে, ফেক পলিটিশিয়ানও থাকে, ফেক এমএলএ, ফেক ভ্যাকসিন, ফেক ডাক্তার, ফেক উকিল, ফেক জাজ পর্যন্ত পাওয়া গেছে। যে দেশে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট জালি থাকে, সেখানে আমরা কাউকে চট করে সার্টিফিকেট দিই না। কিন্তু এইটা নিয়ে তো চর্চা হচ্ছে যে যখন হুমায়ুন কবির তার ঠিক। সঙ্গে মোহাম্মদ সেলিম কথা এই বলছেন, যে একটা খুব ভালো কথা মনে করলে, এটা মনে পড়লো, তাহলে যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই 30-70 বলেছিল, কাটাকাটি কথা বলেছিল, ভাগাভাগি কথা বলেছিল, আমরা তখন বিভাজনের বিরুদ্ধে রাজনীতির কথা বলছিলাম, তখন তোমরা সে কথাটা গুরুত্ব দাওনি, মিডিয়া দেয়নি। রাতারাতি মোদি থেকে আর মিডিয়া সবাই মিলে হইচই আরম্ভ করলো, হুমায়ুন কবিরকে রাজ্যের দেশের নেতা বানিয়ে দিল, দেশ কা নেতা কেসা হুমায়ুন কবির কাছে, কারণ তখন অধীর চৌধুরীকে এবং মোহাম্মদ সেলিমকে হারানো দরকার আছে। তো রাজনীতি স্পষ্ট। তাহলে আজকে দাঁড়িয়ে যখন ওটা বলছে না, তখন তোমাদের পুরনো কথা মনে পড়েছে। এটা ভালো, সাংবাদিকরা মনে রাখা উচিত। কিন্তু এখন দাঁড়িয়ে, আচ্ছা তখন যখন এই কথাটা বলছিল, তখন সে মমতার কোলে ছিল। যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে এমএলএ করলো, মন্ত্রী করলো, যে হুমায়ুন কবির বিজেপিতে গিয়ে লোকসভার মেম্বার ক্যান্ডিডেট হলো, সেই আবার রাতারাতি আবার যখন ফিরে এলো, আবার তৃণমূল কংগ্রেস তাকে এমএলএ করে দিল। সেসব নিয়ে কোনো সমস্যা নেই। আর কে কাকে চোখ মেরেছে সে নিয়ে তোমাদের চোখে বালি হচ্ছে। সুকান্ত মজুমদার বলছে যে আমি ওর কথা শুনতে চাইছি, আমি সাম্প্রদায়িকদের কথা বলছি, তুমি সুকান্ত মজুমদারের কথা বলছো কেন? মোগলদের মধ্যেও আপনার সেলিম ছিল, হুমায়ুন ছিল, এখন তারা এটা বিজেপি আরএসএস রাজনীতি। সুকান্ত মজুমদার তৃণমূলের ওই অধ্যাপক সংগঠন করতো, অথচ সে আরএসএস। এরকম তৃণমূলের মধ্যে অনেক আরএসএস ঢুকে আছে, প্রথম থেকে আছে, এবং এখন মাঝে মাঝে বেরিয়ে আসছে। তাদের সিলেবাসে এগুলো শেখানো হয়। তারা নাম দিয়ে, খোরাক দিয়ে, পোশাক দিয়ে চেনে। গত বিধানসভা নির্বাচনের সাথে মনে নেই, সব মিডিয়াগুলো পেছন পেছন ঘুরছিল বিজয়বর্গীর বিরুদ্ধে এর সঙ্গে। এখন কোথায় গেল সে বিজয়বর্গী? সে বিজয়বর্গী বলেছিল মিস্ত্রিরা দেখলাম চিড়ে ভিজিয়ে খাচ্ছে, তার মানে ওরা বাংলাদেশি। তো সুকান্ত মজুমদারের তো বাপ ঠাকুরদার সব শিখে এসছে, মানে রাজনীতিতে। তারা পোশাক দেখে, খোরাক দেখে, চেহারা দেখে। এই যে ত্রিপুরার ওই যে আদিবাসী ছেলেটাকে উত্তরাখণ্ডে পিটিয়ে মারলো আরএসএসরা, কেন মারলো? বললো চোখ টানা টানা আছে, সুতরাং ওই চিনে। সুতরাং ওদের দলে কথাবার্তা শুনো না, ওরা পোশাক দেখে, খোরাক দেখে, চেহারা দেখে, হচ্ছে তোমার গিয়ে ধর্ম দেখে ওরা পেটাপেটি করে। আমরা তা করি না, আমরা সব ভারতবাসীকে ভারতবাসী মনে করি। অধীর চৌধুরী বলছে যে কে কার সঙ্গে জোট করবে, কে কার সাথে আলোচনা করবে তাদের নিজস্ব ব্যাপার। দল যদি তাকে দায়িত্ব দেয়, কংগ্রেসের হয়ে তিনি আবার গতবার যেমন করেছিলেন, এবারও দায়িত্ব নিয়ে তিনি আলোচনা করবেন পার্টির স্বার্থে। এটা কংগ্রেস দলের ব্যাপার, কংগ্রেস দল কাকে দায়িত্ব দেবে এটা কংগ্রেস দল ঠিক করবে। তবে এটা ঠিক, অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। আমরা বলছি বামপন্থীদের মধ্যে আসন সমঝোতা হচ্ছে, তারপর আমরা এখন লড়াইয়ের ময়দানে নেমে গেছি। এই আজকে পান্ডুয়াতে কর্মী সভা করছি, বুথ কনভেনারদের মিটিং করছি। আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকবো না, বসে থাকবো? এটা কংগ্রেসকে ঠিক করতে হবে, সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক। সেটা শুভঙ্কর বাবু যদি না চান আর অধীর বাবু যদি চান, সেটা তাদের দলের সমস্যা। সেটা কি কংগ্রেসকে ছাড়াই হবে না? আমি কি তাই বলেছি? কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কাউকে ছাড়ছি না, কিন্তু আমি তো কাউকে পায়েও ধরতে পারবো না। আমরা পরিষ্কার বলেছি, আগে অবস্থান পরিষ্কার করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। সেটা এখনো শুভঙ্করবাবু বলতে পারছেন না। উনি ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ, না বিজেপির সঙ্গে গেলে লাভ, না তৃণমূলের কংগ্রেসের সঙ্গে গেলে লাভ, বা সিপিএমের সঙ্গে গেলে লাভ।
রাজনীতি এরকমভাবে হয় না, নিজেকে স্পষ্ট ভূমিকা নিতে হয়। 21-এ যখন আপনারা আইএসএফ কে নিলেন তখনও একটা দেখা গিয়েছিল আপনাদের শরিকদের মধ্যেই ফরওয়ার্ড ব্লক চাইছিল না বা কংগ্রেসের আপত্তি ছিল। এবারে কি আইএসএফ বা এই হুমায়ুনের কথা বলছেন, আপনারা সবাইকে নিয়ে কি চলা সম্ভব? এখন ওই কথা আমি বলিনি, তুমি বলছো, আমার জোর করে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিও না। আর বামফ্রন্টের মধ্যে আলোচনা করেই সিপিআইএম সিদ্ধান্ত নেয়, এবং বাম শরিকরা মাঝে মধ্যে বিশেষত ফরওয়ার্ড ব্লক বা আরএসপি মাঝে মাঝে একটু বেসুরে কথা বলে। একটু বেসুরে কথা না বললে তারা যে সিপিএম নয় আলাদা একটা দল কি করে বুঝবে তাহলে তুমি? সোশ্যাল আর প্রশ্ন থাকলে বলো। সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে জোর জল্পনা হচ্ছে এবং ব্যাপক অনেক চর্চা চলছে। বিরোধিতা করছে। আমাদের রাজ্যের এবং দেশের এবং গোটা বিশ্বের মিডিয়াগুলো কর্পোরেটের হাতে চলে যাওয়াতে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। এই জন্য মিডিয়া এখন সোশ্যাল মিডিয়া ধরেই চলছে। এটা তোমাদের অপমান, আমাদের না। কারণ মিডিয়াকে লোকে আর আজকাল না তারা খবর জোগাড় করতে পারে না খবর দিতে পারে, আর খবর দিলেই মনে করা হয় আদানির হয়ে বলছে না আম্বানির হয়ে বলছে। কারণ আমাদের দেশের বেশিরভাগ মিডিয়া টেলিভিশন চ্যানেল 70% হচ্ছে আদানি মালিক নলে আম্বানি মালিক। তোমাদের কোনো দোষ না, আর তাতে তোমাদেরও ক্ষতি হয়েছে। যেমন লেবার কোড নিয়ে এসছে, যেমন মজুরদের মজুরি দিচ্ছে না, তেমন সাংবাদিকদেরও মর্যাদা চলে গেছে। আগে সাংবাদিকদের ওয়েজ বোর্ড হতো, তাদের মাইনে হতো, বোনাস হতো, চাকরি হতো, ছুটি হতো, এখন কিচ্ছু নেই। তাহলে বামপন্থীরা দুর্বল হলে এরকম হয়, এবং এই জন্য সোশ্যাল মিডিয়া হচ্ছে অল্টারনেটিভ মিডিয়া। অল্টারনেটিভ মিডিয়া মানে হচ্ছে স্বাধীন মিডিয়া, কেউ মালিক নয়। এখানে সবাই রাজা, যে যার খুশি বলে যাচ্ছে, সবারই সব কথা বলার অধিকার আছে। বাক স্বাধীনতা আমি বিশ্বাস করি। মোদি বা মমতা এফআইআর করে দেয়, ধরে নেয়, কেন নাম বলছে, সেটা সবাই নিজের স্বাধীনতায় বলতে পারে। তো সিপিআইএম কি করবে সেটা সিপিআইএম এর পার্টি কংগ্রেসে এবং রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী আমরা এগোচ্ছি। বলছি হুমায়ুন কবিরের সঙ্গে কি আবার দেখা যাবে আপনার বৈঠক বা আলোচনা কথা? ভবিষ্যৎ কথা আমি কি করে বলবো? আমি তো কালকে বুঝলাম যে ও কি চায়, যে দল তৈরি করেছে তার লক্ষ্য কি, সেটা আমি সরাসরি মিডিয়া নানা রকমের সিগন্যাল দিচ্ছে। বিভিন্ন রকমের দালাল প্রকৃতির লোকজন থাকে, বিভিন্ন কিছু ভেটারেন সাংবাদিক থাকে, তারা নির্বাচনের সময় সক্রিয় হয়ে গিয়ে এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে। আনলাম কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। বলছি কোথাও কি এটা কি চেক করে নিলেন? হ্যাঁ, এটা কি চেক করে নিলেন? তাই সবই তলিয়ে নিতে হয়, বাজিয়ে নিতে হয়। তুমি একটা জামা কিনতে গেলে 8বার 4বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপ দেখ করবে না, তা তো ভুলে পড়ে যাবে। বলছি কোথাও কি সংখ্যালঘু ভোটটা কি এক জায়গায় করতে চাইছেন আপনারা, মানে এই আইএসএফ এর সঙ্গে? আমরা গোটা বাংলার মানুষকে এক কাট্টা করতে চাইছি। তুমি কেন সংখ্যালঘু আরএসএস মার্কার কথা বলছো কেন? মানুষকে আগে মানুষের মনে করো। এই ইসিআই মানুষকে মানুষ মনে করছে না বলে, ভোটারকে ভোটার মনে করছে না বলে নাগরিকতার প্রশ্নে নোটিশ দিচ্ছে, হয়রানি করছে। ভাগাভাগি রাজনীতি মানে কি সর্বনাশ হয়, এটা আমরা বাংলাদেশে দেখেছি, এবং এখানেও সেই রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে, আমরা বিভাজনের বিরুদ্ধে, সবাইকে এক কাট্টা করছি। বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করেছে। আগে এরকম হিন্দু মুসলমান মন্দির মসজিদ ছিল না। এখন যারাই এরকম হিন্দু মুসলমান মন্দির মসজিদ বলছে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে ভাই তুমি কাজের কথা বলো, রুটি রুজির কথা বলো, পরিশ্রমের কথা বলো, মজুরির কথা বলো, এই মন্দির মসজিদ হিন্দু মুসলমান করো না। কিন্তু এই বাবরির প্রসঙ্গ তো উঠবে তাহলে। প্রসঙ্গ নিয়েই তো তোমার কি মনে হলো আমি কি বাবরি মসজিদ বলেছি? যখন সে বাবরি মসজিদ থেকে তখন কি আমি গিয়েছি? এখন তোমাকে বললাম, তোমাকে যখন বলছি ওকে তাই বলেছি যে বেশি মন্দির মসজিদ করো না, হিন্দু মুসলমান করো না, কাজের কথা বলো। রাজনীতিতে শ্রমের কথা বলো, কাজের কথা বলো, শিক্ষার কথা বলো, স্বাস্থ্যের কথা বলো, রুটি রুজির কথা বলো। ভাগাভাগি রাজনীতি ক্ষতি করছে আমাদের। জোটফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেলে তার ভিত্তিতে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টেকসই লড়াই দেবে, শেষ পর্যন্ত থাকবে, মানুষের অধিকার দাবি দেওয়া কথা বলবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। সিপিআইএম বলেছে যেভাবে ফ্যাসিস্ট শক্তি বাড়ছে তার বিরুদ্ধে বৃহত্তম ঐক্য চাইছি। এটা ঘোষিত পার্টির রাজ্য সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। কথা বলা মানেই সব নয়। মোহাম্মদ সেলিম যদি কারোর সঙ্গে কথা বলে তাহলে সে রাতারাতি সেকুলার হয়ে যায়, এটা ভালো লাগলো। যখন হুমায়ুন কবির 70-30 বলেছিল তখন সিপিআইএম তার প্রতিবাদ করেছিল, তখন মিডিয়া সেটা দেখেনি। আর আজকে যখন বলছে না, তখন মনে পড়ছে যে হুমায়ুন কবির মমতার কোলে ছিল, আবার বিজেপিতে গেলে প্রার্থী হলো, আবার তৃণমূলে এসে এমএলএ হলো। সেগুলোতে কোনো সমস্যা নেই। এখানে কে কাকে চোখ মেরেছে সেটা চোখের বালি হয়ে যাচ্ছে।